এনটিভির পর্দায় প্রিয় দর্শক, আপনাদের সবাইকে নিয়ে আমি ইভান সাই শুরু করতে চাই আমাদের খানিকটা ব্যতিক্রমী আয়োজন বন্ধু তোমারই খোঁজে। বন্ধুত্বের আহ্বানে, বন্ধুত্বের শুভ্রতায় এই অনুষ্ঠান সাজানো। এবং আজ আমরা যে মানুষটির সাথে কথা বলবো তিনি আমাদের প্রিয় শিল্পী, সঙ্গীত ভুবনে একটি জলজলে নক্ষত্র শুভ্রদেব। তার সাথে কথা বলতে বলতে তার বন্ধুদের কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দর্শক, কথা বলি আমাদের আজকের অতিথি শুভ্রদেবের সাথে। ভাই কেমন আছেন? কি খবর ইভান? ভালো। আমি খুব ভালো আছি। আপনি দেখছিলাম যে প্রকৃতির মাঝে আমরা আসি এবং আপনিও প্রকৃতিই দেখছিলেন, আর সেই প্রকৃতির মাঝে বসে আমরা আপনার বন্ধুদের কথাগুলো শুনতে চাইবো। কেমন লাগছে? ভালো লাগছে, আমার প্রকৃতি সবসময় ভালো লাগে, কারণ আমি যেখানে বড় হয়েছি সিলেটে। সিলেট জানেন যে অনেক সুন্দর জায়গা, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। আমাদের স্কুল ছিল গভর্নমেন্ট স্কুল সুরমা নদীর তীরে। আচ্ছা। দেন আমি যখন কলেজে হোস্টেলে পড়তাম সেটাও পাহাড় ছিল, গভর্নমেন্ট কলেজে হোস্টেল, অনেক সুন্দর জায়গা, মানে একদম প্রকৃতি ঘেরাই ছিল। এক্স্যাক্টলি। আর সেই মানুষটি আজকে আবার প্রকৃতির মাঝে এসেছে, তাও আবার তার বন্ধুদের কথা বলবার জন্য। আমার কাছে মনে হয় যে এটা দর্শকদের জন্য একটা বাড়তি পাওয়া থাকবে, কারণ আপনার কাছ থেকে আমরা গান শুনি, অনেক কথা শুনেছি, বন্ধুদের কথা ওভাবে কখনো হয়তো বলা হয়নি। এক্স্যাক্টলি, হ্যাঁ। বলো ভাই, একবার ছোটবেলার কথা শুনি। ছোটবেলায় অ্যাকচুয়ালি আমি যে জায়গায় বড় হয়েছি, আমার জন্ম কাষ্ঠঘর বলে সিলেটের। কাষ্ঠঘরের পরিবেশটা অন্যরকম ছিল। আমার ফ্রেন্ডস যারা এখন এরা কানাডায় আছে, গৌরাঙ্গ, তারপর লিটন, তারপরে আমার স্কুলের কিছু ক্লোজ ফ্রেন্ড ছিল যারা, তাদের নিয়ে আমাদের মানে আমার অনেক স্মৃতি। কারণ সেগুলোই বেশ শুনতে চাই, মানে ছোটবেলায় কি করতেন? দুরন্তপনা বা দুষ্টুমির বিষয়গুলো থাকে না অ্যাকচুয়ালি আমাদের কিছু কিছু দুষ্টামির দিক যদি প্রথমে বলতে হয়, যে আমাদের একটা পুজো আছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর সময় আমরা সাধারণত গাছের ফল টল চুরি করতাম, এটা একটা ব্যাপার ছিল। তো একটা আমাদের, আমি যাদের কথা বলছিলাম, লিটন, বিজন আর একটা ছিল আমাদের সব কাষ্ঠঘরের, তো বাবলু আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো আমরা একটা গ্রুপ করে আমরা দুজন গাছে উঠতো, আমরা আবার নিচে পাহারা দিতাম। তো আমার মনে আছে যে আমরা একটা যে বাসায় আমাদের কাষ্ঠঘরে একটা বাসার উঁচু ওয়াল ছিল, ওয়ালের পাশে সেই গাছটা ছিল একটা পেয়ারা গাছ। তো পেয়ারা গাছে অনেক ধরনের গাছ ছিল, আম গাছ ছিল, তার পেয়ারা গাছে উঠে, কিন্তু ওই দিন আগের দিন বৃষ্টি ছিল, বৃষ্টি থাকাতে পেয়ারা গাছ আপনি অনেক স্লিপারি হয়। তো ওইখানে আমরা জানতাম না যে একদম পাহারাদার আছে, পাহারাদার আবার একটু পুজো ছিল, সে লাঠি নিয়ে ঘুরতো। তো দুজন উঠেছে, একজন উপর থেকে ওই পাহারাদারের উপরে পড়ে গেছে, একদম ওই বাবুদের তাল পুকুরের মতো মালির ঘাড়ে। তারপরে আমরা আরেকটা জিনিস করতাম যে আমরা সাইনবোর্ড চেঞ্জ করে ফেলতাম। কিরকম? সেটা হচ্ছে ডাক্তারের সাইনবোর্ডটা উকিলের। আমাদের পাড়াতে অনেক ম্যাক্সিমাম উকিল ছিলেন আর কি, প্লিডার। তো আমরা একবার মনে আছে একটা ডাক্তারের সাইনবোর্ড একটা উকিলের এখানে লাগিয়ে দিয়েছিলাম। স্কুল পালিয়েছেন ভাইয়া কখনো? একবার একদিন আমার মনে, আমার ফাদার কিন্তু স্কুলের গভর্নমেন্ট স্কুলের সায়েন্সের টিচার ছিলেন। তো একবার আমাদের ঠিক স্কুলের রাস্তার পরেই সুরমা নদী। তো আমার কিছু ফ্রেন্ডস, তখন আমি ক্লাস 4-এ পড়ি, বললো যে আমরা যদি নৌকা করে যাই খুবই মজা। আমার তো আইডিয়া নেই, নৌকা করে গিয়ে এখন আর আমরা স্কুলের টাইমে ফিরে আসতে পারি না। আমাদের একটা ইন্টারভেল ছিল, টিফিন ব্রেকের পরে, তখন আমাদের বাড়ি স্যার ছিলেন আমার মনে আছে। তো আমার খুব আমাদেরকে শাস্তি দিয়েছিলেন, এবং আমি স্পেশালি, আমার ফাদার টিচার, আমার ফাদারকে উনি কমপ্লেন করেছিলেন আমার মনে আছে। ওই একটা ইনসিডেন্ট আমার খুব মনে হয়। তো আরেকজন সিং স্যার ছিলেন, কামতাল সিং মণিপুরি, উনি খুবই আমাদের স্নেহ করতেন, কিন্তু অনেক অনেক কড়া ছিলেন। উনার বেলায়, উনার ক্লাসের সময় একবার আমি দুবারই আসতে দেরি হয়ে গিয়েছিল, সেটা আমার খুব মনে হয়। মানে এটা মনে হয় তখনকার যে একটা টেনশন, কারণ একে তো টিচার, দেন আমার ফাদারের কাছে কমপ্লেন যাবে। স্কুলের কথা শুনলাম ভাইয়া, হাই স্কুলের কথা একটু শুনবো, আমরা একটু সামনের দিকে হাঁটি। ওই প্রাইমারি স্কুলে যে বন্ধুরা ছিল তাদেরকে আবার হাই স্কুল কি পেয়েছিলেন? অ্যাকচুয়ালি
প্রাইমারি স্কুল না, আমাদের এখানে গভর্নমেন্ট স্কুল 3 টু ক্লাস 10 পর্যন্ত। আচ্ছা, একই সাথে। তারপর হ্যাঁ, একই সাথে 3 টু আচ্ছা। 10 গভর্নমেন্ট স্কুল। এখানে অনেক বিখ্যাত স্টুডেন্ট আছে। আমাদের এখন মাননীয় অর্থমন্ত্রী উনিও স্কুলে ছাত্র, ওই স্কুলে। ডাক্তার অরুপ্রতন চৌধুরী, এরকম ডাক্তার ফরাসউদ্দিন স্যার, আচ্ছা, ডাক্তার মনজুরুল ইসলাম স্যার, এরা সবাই আমাদের স্কুলের, এবং অনেকে আমার ফাদারের স্টুডেন্ট। তো যাই হোক, অ্যাকচুয়ালি কলেজের, তারপর ইউনিভার্সিটি সব আলাদা আলাদা ফ্রেন্ড। তারপর আমাদের সিলেটের কিছু ফ্রেন্ড আছে যারা, মানে আমি বলেছি যারা আমেরিকায় থাকে, যেমন কান্তি আছে, এদের কথা বলছি। এদের মধ্যে সবচেয়ে দুষ্টু হচ্ছে গিয়ে ঝিলাম, যে তার অনেক ঘটনা আছে যেটা মানে আমি তখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, তো সিলেট থেকে আসতো, ও ল এর পরীক্ষা দিবে আমাদের পল্লবী বাসায়। আমার মামা সুজয় শ্যাম মামার বাসার উপরের তলায় সেই পড়াশোনা হতো। তো সেইখানে একজন থাকতেন মাধবদা, উনি আবার কেমিস্ট্রি, ঢাকা ইউনিভার্সিটি আমাদের সিনিয়র। তো মাধবদা খুব নিরীহ টাইপ, এখন উনি সায়েন্টিস্ট, নিরীহ টাইপের মানুষ। তো ঝিলাম কী করতো, শীতের দিনে ভোরবেলা মাধবদার রুমের ফ্যান চালিয়ে দিত, ইচ্ছে করে দুষ্টামি করে। তো মাধবদা খুব রাগ করে উঠতো। আবার একদিন সে মাধবদার বালিশের ভিতর একটা অনেক পুরনো একটা মোজা, অনেক বাজে স্মেল, ওটা বালিশের ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছে। এখন মাধবদা খুঁজেই, আমরা দেখছি যে মাধবদা একটু পরে পরে উঠে খাটের নিচ দেখে, সব জায়গায় দেখে, বাথরুম টাথরুম চেক করে, আবার এরকম দুষ্ট ছিল। তারপর আমাদের ইউনিভার্সিটি লাইফে অনেক ফ্রেন্ড ছিল, যেমন আমার ফিজিক্সের আসলাম আমার কম্পিউটার 2বার ক্র্যাশ করেছে ফিজিক্সের। তারপর খালেদ সাইফুল্লাহ, ও পরে আর্মিতে চলে যায়, ও অনেক দুষ্টু, ও সব অদ্ভুত জিনিস পাঠাতো। তারপরে আমার আবার ভালো ফ্রেন্ড নুমান, খুবই ভদ্র, ও পরে নেভিতে চলে গিয়েছিল। তো এরকম মানে যাদের কথা। তারপর ইউনিভার্সিটি ফ্রেন্ড মিতুল, ও এখন সাংবাদিক। তারপরে অনেক ভালো ফ্রেন্ড ছিল, যে আমার খোকন, আমাদের একটা ফার্স্ট বয় ছিল, ওর হ্যান্ড রাইটিং এত সুন্দর ছিল, ওর জন্যই কিন্তু আমরা ইউনিভার্সিটি ওর নোট নিয়ে বলতে গেলে আমরা হ্যাঁ, ওরা, কারণ ওই যে এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট। তারপরে আমার একটা ফ্রেন্ড আছে, অবশ্য রোমে থাকে, ও খুব দুষ্টু ছিল, রুমি। আচ্ছা, ও খুবই দুষ্টু ছিল। ওর দুষ্টুর একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমাদের তো প্র্যাকটিক্যাল হতো, সেখানে আমাদের এখানে কেমিক্যাল থাকতো। তো আমাদের একজন খুব বয়স্ক একজন ভদ্রলোক ছিলেন, যিনি ওইগুলো ম্যানেজ করতেন। হি ইজ নট প্রফেসর অর টিচার, হয় না যারা ল্যাবে থাকে, ল্যাবের একজন। উনার একবার জ্বর হয়েছে। আচ্ছা, তো রুমি বলছে, চাচা আপনি ইটাইল করলে, বলছে এটা খেলে আপনার জ্বর ভালো হয়ে যাবে। তো উনি খেয়ে পরদিন উনি আসছে, তখন আমাদের সালিন কাদ্রি স্যার বলছে, এইটা তো পুরো শেষ হয়ে গেছে, এটা তো কাল দিন মনে ছিল। তখন উনি এসে বলছে, স্যার আমার তো জ্বর হয়েছিল, আমি ভালো হয়ে গেছি, ওই রুমি সাহেব বলছে এটা খাবার। এরকম অ্যাকচুয়ালি অনেক ঘটনা মনে পড়ে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যারা আছে, অনেকে আছে যারা, কিন্তু এই সময়ের এই মুহূর্তে হয়তো বা অনেক কথা মনে পড়ছে, অনেক কথা মনে পড়ছে না। যেমন আমরা ক্রিকেটের কিছু আমাদের ছিল, আমরা তখন ইয়ুথ ন্যাশনাল খেলতে গেছিলাম, যেমন বাপ্পি ছিল উইকেট কিপার। তো সেইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা, আমাদের ম্যানেজার ছিলেন জুয়েল ভাই। তো তখন ন্যাশনাল ইয়ুথ, ওইখানে কিন্তু চিটংয়ে নোবেল ভাইরা ছিলেন, নান্নু নোবেল ভাইরা খেলতেন। আমরা সিলেট থেকে, আমি খুব ছোট ছিলাম, আমার মনে আছে ছোটোবেলায় চান্স পেয়ে, ইয়ুথ ন্যাশনাল। তো সেইখানে আমাদের 3 বেলায় খিচুড়ি আর পোলাও খাওয়ানো হতো। হওয়াতে আমরা, মনে আছে একটা ইম্পর্টেন্ট ম্যাচ চিটংয়ের সাথে, আমাদের উইকেট কিপারের পেট খারাপ, একদম লুজ মোশন হয়ে গেল, উইকেট কিপার বাই দিয়ে দিল প্রায় 32 করে, আমরা হেরে গেলাম। তো বাপ্পিও খুব দুষ্টু ছিল, বাপ্পি। তারপরে আব্বাস, আরেকটা আমার ফ্রেন্ড মারা গেছে। তারপরে জাকিররাও খেলতো আমাদের সাথে, জাহিন ছিল। তো এই যে জাকির যাবো, ওরা 2 ভাই ছিল। তো ক্রিকেটেরও একটা আমার, মানে যেহেতু আমি ইয়ুথ ন্যাশনালে খেলেছি, আমি ফার্স্ট ডিভিশন ক্রিকেট, আপনার ইন্টারভিউ পড়েছিলাম যে আপনি গায়ক না হলে ক্রিকেটার হতেন। এক্স্যাক্টলি, আমি ক্লাস 8-এ থাকতেই ফার্স্ট ডিভিশনে চান্স পাই। তো সেইখানে আমাদের অনেক ক্রিকেটারের কথা, যারা আমাদের সাথে খেলেছে, পাপলু ভাই, তারপর ওরা আমাদের ফ্রেন্ডের মতোই, একদম ফ্রেন্ডই বলতে গেলে। সেই বন্ধুদের কথাগুলো শুনবো, আরো কথা শুনবো, আমরা একটু বসি কথা। আচ্ছা, ঠিক আছে। এবার আপনারা একটু
গানের জীবনের কথা শুনি এবং সেই যে শুরু হওয়া তারপর থেকে তো দীর্ঘ জীবন এখনো চলছে, এই যে পুরো সঙ্গীত জীবনেও তো অসংখ্য বন্ধু আপনি পেয়েছেন, তাদের কথা একটু শুনতে চাই। অ্যাকচুয়ালি গানের প্রথম আমরা যারা কাজ করেছিলাম আমার মনে আছে, যাদের নাম বলতেই হয়, যেমন সিনিয়র জুনিয়র মিলিয়ে বিদ্যুৎদা প্রয়াত বিদ্যুৎ কর, প্রথম আমার গানটা লিখেন বিদ্যুৎ কর। সাজের রঙে রঙিন আকাশ পান্নাদা ওনারা সিলেটেরই, উনি সুর করেন এবং এই গানটা রেকর্ড করা হয়। আমার হিট গান কৃষ্ণচূড়ার ছায়া ছায়া বুলবুল আনামের লেখা, বদুল আলম বকুলের সুর, এবং আমার সাথে যারা বাজিয়েছেন অসংখ্য, এর মধ্যে আমার ক্লোজ যাদের নাম বলতে পারে, মাইলসের মানাম ইজ ভেরি ট্যালেন্টেড এক্সট্রাঅর্ডিনারি। তারপরে যারা কাজ করেছেন প্রথম দিকে, মাকসুদ জামিল মিন্টু আমাদের মিউজিক ডিরেক্টর, কাজী হাবলু, আমার অ্যালবামে ওনারা কাজ করতেন। তো ওনারাও আমার সিনিয়র হলেও ওনাদের সাথে সম্পর্কটা বন্ধুত্বের মতন, এবং যার সাথে সবচেয়ে বেশি কাজ করেছি প্রয়াত প্রণব ঘোষ। দেন আমার অ্যাকচুয়ালি মামা যিনি সুজয় শ্যাম, তিনিও আমার বলবো যে আমরা খুব ফ্রেন্ডলি ছিলাম, মানে আমরা মিউজিক শেয়ার করা, স্পেশালি মামার সাথে থাকা অবস্থায় আমি যখন পল্লবীতে থাকতাম তো মামার সাথে অনেক কিছু শেয়ার করতাম। সিলেটে আরও আমার ফ্রেন্ড আছে যারা নেহসান, বিজিত, অনেক লোক, স্পেশালি কিন্তু আমি যার কথা বলছিলাম ঝিলাম, সে কিন্তু অনেক গান ভালো বোঝে, সে কিন্তু, এবং শুভেন, ওরা কিন্তু গান বলে। আরেকটা ফ্রেন্ড আছে কান্তি, তো ওরা গান অনেক ভালো বোঝে, তারা এই গানের আমার প্রশংসা করতে জানতে আমি করতে পারবো। তো এইভাবেই অ্যাকচুয়ালি মানে আমি প্রথম যাদের সাথে কাজ করছি তাদের নাম, পরবর্তীকালে অনেকের সাথে কাজ করেছি। তারপর পিয়ারু খান আমাদের ড্রামার, তারপরে ইন্ডিয়াতে যেমন রকেট মন্ডল, রকেট দা আমার খুবই ক্লোজ, ঋতুপর্ণা সেনগুপ্তা, ঋতু ক্লোজ ফ্রেন্ড। এখানে ইন্ডাস্ট্রিতে ওমর সানি, হাসমি, লিটন হাসমি, এরাও আমার ক্লোজ ফ্রেন্ড। মৌসুমি আমার সাথে ট্রাভেল করেছে, অনেকগুলো শো করেছিল। যেমন কবির বকুল, মিলন খান, এরাও আমার অনেক গান লিখেছেন। ফরাজি ভাই, ঋতুন অধিকারী, রিন্টু, এরকম অনেকে কাজ করছেন আমার সাথে, যারা পরবর্তীকালে আমার বন্ধুত্বর সম্পর্ক হয়ে গেছে। এই যে একটা দীর্ঘ জার্নি, সেখানে হয় আপনারা অনেক জায়গায় গিয়েছেন, শো করেছেন, পারফর্ম করেছেন, তো কোনো একটা ইন্টারেস্টিং অনেক ঘটনা ঘটেছে আমি জানি, কোনো ঘটনা যেটা মেমোরাইজ করলে? অ্যাকচুয়ালি আরেকটা গ্রুপের কথা বলতে হয়, যেমন আমার সাথে প্রথম যারা বাজাতেন, যেমন চন্দন দত্ত তবলাতে, মনোহর হোসেন টুটুল গিটার, জাহিদ মামা, জাহিদ হোসেন, এদের কথা বলতে হয় কেন, রিচার্ড কিশোর ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই। এরা আমার সাথে, বিশ্বজিৎ যে তবলা বাজায়, তো আমরা অ্যাকচুয়ালি ওই ট্যুরে বিশ্বজিৎ আর টুটুল ভাই গিয়েছিল। আমার ফার্স্ট ট্যুর আয়ারল্যান্ডের ডাবলিনে আমার 5 স্টার হোটেল বার্লিংটনে আমার ফার্স্ট শো হয়। তো সেইখানে খুব ইন্টারেস্টিং ঘটনা লাগে, আয়ারল্যান্ডের আইরিশ অনেক ম্যাক্সিমাম অডিয়েন্স ছিল আয়ারল্যান্ডের আইরিশ ফুটবল টিমের জার্সি ওখানে নিলাম হয়েছিল ফান্ড রেজিং। সে ভেরি গর্জিয়াস শো। ফিরোজ খান, হি ওয়াজ দ্য ইস্টার্ন তন্দুরি, একটা খুব নাম করা ওনার রেস্টুরেন্ট ছিল, ওইটার ওনারা সব অর্গানাইজ করেছিল, এবং এখানে অনেক মিনিস্টার্সরা এসেছিলো, ভেরি হাই লেভেল। ওই শো করে আমার চোখ খুলে যায় যে আসলে বাইরের শোগুলা কেমন, বা এই হোটেলে থাকলাম, হোটেলের বলরুমে আমি প্রথমেই কিন্তু খুব গর্জিয়াসলি স্টার্ট। তো ওইখানে ইন্টারেস্টিং যে ওইখানে লিসা ম্যাকনেন করে একটা অডিয়েন্সের অনেক আইরিশ মেয়েরা ছিল, ওরা আমার পারফরমেন্স খুব পছন্দ করেছে। এবং লন্ডনে আমরা যখন আসি তখন লিসা ম্যাকনেন একটা ওইখানে আমার এক ভক্ত বলা যায়, মানে ওইখানেই ভক্ত হয়ে গেছে, সে আমাদের খুঁজে লন্ডনে চলে আসে। এটা একটা সারপ্রাইজিং ঘটনা। তো এরকম অনেক ঘটনা আছে। তারপরে হয়তো আমরা দেশে আমরা অনেক জায়গায় গেছি। আমার মনে আছে একবার আমরা যাচ্ছিলাম মাইক্রোবাস নিয়ে কিশোরগঞ্জে, তো মাইক্রোবাসের নিচে একটা ফুটা ছিল, তো আমাদের এক মিউজিশিয়ান মনোহর হোসেন টুটুল, সে খুব ভালো ড্রেস পরে, সে পুরো হোয়াইট স্যুট পরে গেছে, তো ধুলো দিয়ে পুরো মাথাটা সাদা হয়ে গিয়েছিল। এরকম অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, সব কিছু হয়তো বা রাইট নাম মনে পড়ছে না। One of the finest thing you have, Michael Jackson. Exactly. You met him. Exactly. Experience-টা একটু শুনতে চাই। না, আমি অ্যাকচুয়ালি আমি 3টা বিগ স্টারদের সাথে, অনেকের সাথে আমি শো করেছি, সেটা আমি পরে বলছি, বাট মাইকেল জ্যাকসন, সচিন তেন্ডুলকার, এ আর রহমান,
এদের সাথে আমি খুব খুব ক্লোজলি মানে ইউটিউবে আর আমার সাথে আমার ভিডিও আছে এক্স্যাক্টলি হ্যাঁ মাইকেল জ্যাকসনটা হচ্ছে সবচেয়ে স্পেশাল কারণ মাইকেল জ্যাকসনের সাথে 93-তে আমার 18 ফেব্রুয়ারি রাত্রে আমার দেখা 19-তে আমার শো ছিল এবং আমি ডিসকো রেকর্ডিংয়ে শাহিন ভাই উনি প্রয়াত উনি প্রথম বাংলাদেশে অডিও অ্যালবাম বের করে উনি ওইখানে কর্মরত ছিলেন এবং ওইখানে একজন ম্যানেজার ছিল যে বাংলাদেশ ওনারা পারবে কারণ মাইকেল জ্যাকসন সেই বছর 93-তে এলভিস প্রিসলির রেকর্ড পপুলারিটির দিক দিয়ে ব্রেক করে এবং একটা তাকে ভেলভেটের ড্রেস পরানো হবে ওই ড্রেসটা উনি ডেমনস্ট্রেশনে আসছিল রাত্রে 10:30 থেকে 11টার মধ্যে আসবে তো আমার ব্যাপারে পারমিশন নেওয়া ছিল যে আমাদের একটা সিঙ্গার তার তখন আমার 2-3টা অ্যালবাম হিট করেছে দ্যাট ওয়াজ 93 শেষ চিঠি বের হয়েছিল আমার মনে আছে শেষ চিঠি আরও 2-1টা অ্যালবাম হ্যামিলনের বাসিওয়ালা এগুলো তো যাই হোক তো আমি খুব ক্লোজলি মিট করেছিলাম আর কি আর মাইকেল জ্যাকসনের প্রথম একটা টয়োটা বুলেট প্রুফ ভ্যানে আসছিল 2 জন সিকিউরিটি কিন্তু মাইকেল জ্যাকসনের তখন আমার মনে আছে সবাই বলতো যে প্রেসিডেন্ট ক্লিনটন থেকে তখন প্রেসিডেন্ট ছিলেন ক্লিনটন মাইকেল জ্যাকসনের সিকিউরিটি অনেক বেশি তো এইটাই মাইকেল জ্যাকসনের হাতের লেখা আমার কাছে আছে এবং সে আমাকে একটা কথা যখন আমাকে আমার অটোগ্রাফের কিছু নেই নাই ওর ম্যানেজার একটা কাগজ দিয়েছে দ্য হাউ ডু ইউ স্পেল ইউর নেম এত সফট এত একটা ডাউন টু আর্থ এটা আমি শর্টে বললাম আর কি কারণ আর সচিন তেন্ডুলকারকে আমি 6টা-7টা গান শুনিয়েছিলাম একদম 1:1 তো আর এআর রহমান সাথে আমার দেখা হয় বলিউড মিউজিক অ্যাওয়ার্ডে আই ওয়াজ ইনভাইটেড ফার্স্ট মেল আর্টিস্ট ফ্রম বাংলাদেশ এরা কোনো মেল আর্টিস্ট ইনভিটেশন পায় না এখানে রুনা আপা ওনারা করেছিল তো ওইখানে 25টা সিঙ্গার ছিল এআর রহমান থেকে শুরু করে লাকি আলী জাসপিন্দর নেবিলা কবিতা কৃষ্ণমূর্তি সুদেশ ভোসলে আনাইদা অভিজিৎ অনেক সিঙ্গার ওয়ান্ডারফুল নিঃসন্দেহে আপনি আমাদের একজন গর্ব এবং সম্পদ চলুন আপনাকে একটা চমক দেওয়া যায় কিনা আমরা একটু দেখি আমরা একটু সামনে যাই ওকে শিওর ভাইয়া এখন বন্ধু কারা নতুন করে মানুষের জীবনে আবার বন্ধু তো আসলে হতেই থাকে এখন যে আসলে আপনি ব্যস্ত সময় পার করছেন বা যা এখন অ্যাকচুয়ালি যেমন আমেরিকায় আমার সবচেয়ে যারা কাছের তারা আমি কয়েকজন নাম বলেছি জহির ভাই আমরা একসাথে অনেক জায়গায় যাই ইন্টারাকশন হয় বা সব সময় জহির ভাই হাসান ভাই রিসেন্টলি আমাদের একটা খুব ক্লোজ ফ্রেন্ড মেসি ভাই সবাই আমার অলমোস্ট সিনিয়র আর এখানে এখন আমার অ্যাকচুয়ালি লিটন ভাই আমার যে আমার ক্লোজ ফ্রেন্ড প্লাস ইজ মাই পার্টনার অলসো বিজনেস পার্টনার তো এরা খুব ক্লোজ তারেক আছে আরেকটা আমার ফ্রেন্ড ইজ মাই জুনিয়র তো এরাই আর আগেই বলেছি আমার এক সাংবাদিক বন্ধু মিতুল তো ওয়াজ ভেরি ট্যালেন্টেড ও ম্যাট্রিক ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করা কেরিয়ারের দিক থেকে আমি এন্ড্রু কিশোরদা মুনির খান এরাও আমার অনেক ক্লোজ যারা সিঙ্গার্স আছেন এদের সাথে কি মানে মাঝে মাঝে মিট হয় দেখা হয় হ্যাঁ ডেফিনেটলি দেখা হয় আমাদের আমি তো বললাম মিউজিক লাইনে যারা আছে যেমন ইমনও আমার সাথে অনেক কাজ করেছে সেও আমার খুব ক্লোজ আজম বাবু আমার সাউন্ড ইঞ্জিনিয়ার মানে অ্যাকচুয়ালি ইজ লাইক ফ্যামিলি আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে ওইভাবে আমরা সত্যি ফ্যামিলির মতো চিন্তা করি এবং ভাবি এই যে আমাদের ইন্টারাকশন হয় আমাদের কাজ হয় আমরা একটা ফ্যামিলি যেভাবে একসাথে থাকি ওইভাবে আমরা মিউজিক ইন্ডাস্ট্রিতে ওইভাবে আচ্ছা সেক্ষেত্রে ভাই এখন যদি এমন হয় যে আপনার কোনো বন্ধু এসে আপনার সাথে কথা বলে আমাদের সাথে গল্প করে কেমন লাগবে আপনার ডেফিনেটলি ভালো লাগবে এটা তো আনডাউটেডলি ভালো লাগবে ওকে আমরা সেই ভালো লাগাটা আসলে আপনার জন্য উপহার দিতে চাই আমরা আপনারই একজন বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি এবং তাকে এখন আমরা একটু ডেকে নিতে চাই প্লিজ ওয়েলকাম তোমার কিভাবে জোগাড় করলো হয়ে যায় খালেদ সাইফুল্লাহ প্যারাট্রুপার সবচেয়ে বড় পরিচয় আমরা ছোট্টবেলার ফ্রেন্ড একদম ছোট থেকে আমরা স্টুডেন্ট লাইফ থেকে খুব ইন্টারেস্টিং আমাদের তখনকার সময়টা এত ভালো ছিল এখন তো ভার্চুয়াল ফ্রেন্ডস ম্যাক্সিমাম মনের টানটা নাই আসলে আমরা আমাদের ইউনিভার্সিটি লাইফে চিঠি লিখতাম ছুটির দিনগুলিতে ওয়েট করতাম এই ঢাকা শহরে বসে কখন ও আমার চিঠি পাবে আমি ওর চিঠি পাবো চিঠির জন্য দেখা তো হয়তো যখন ইউনিভার্সিটি খুলতো হ্যাঁ তো এই লাইফটা আসলে আগে ফ্রেন্ডসদের আমাদের খুব অ্যাটাচমেন্ট ছিল অন্যরকম রিমেম্বার আমরা পড়তাম বায়োকেমিস্ট্রিতে আমাদের অ্যানেক্স বিল্ডিংয়ে
স্ট্যাটিস্টিক্স ক্লাস হতো মনে আছে, সাবসিডিয়ারি ক্লাসগুলো হতো। এক্স্যাক্টলি, এনএক্স বিল্ডিং। সো ইটস কোয়াইট লং ডিস্টেন্স। আমরা এই দুপুর রোদে হাঁটতে হাঁটতে যেতাম গান গেতে গেতে। হ্যাঁ, তখনকার দিনে ওরে সালেকা মালেকা, ঝালমুড়ি, তারপর সেই লুকিয়ে একটা সিগারেট খাওয়া কেউ যদি দেখে ফেলে, যদিও ইউনিভার্সিটিতে পড়তাম, বাট দেন উই ওয়াজ স্কেয়ার্ড অফ সিনিয়র্স। কিন্তু ফর ইওর কাইন্ড, আমি জীবনে আমার বাসায় আসছে না, আমি জীবনে স্মোক করি নাই, আমি অ্যান্টি স্মোক। হি ইজ টু মেইনটেইন লট অফ থিং। আমি আবার তখন হকি খেলতাম ঢাকা লিগে ফার্স্ট ডিভিশনে। তো আমরা অনেক ট্যালেন্ট আছে, আমরা অনেক ওয়েল নোন ছিলাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে যখন পড়তাম। শুভ্র, আমি, আমাদের অন্য ফ্রেন্ডরা, আমাদের ব্যাচটা, ওরা খেলতো আর আমরা ক্রিকেট খেলতাম। হ্যাঁ, হি ওয়াজ ভেরি, ইভেন আফটার জয়নিং আর্মি আমি কিন্তু ওর সাথে খেলছি ক্রিকেট, মনে আছে? তুই আমি নোবেল আর্মি স্টেডিয়ামে, হ্যাঁ, আমি তুই ওপেন করলি, মনে আছে? তো এখন কেন জানি এত কিছু কমিউনিকেশনের যুগেও ফিল করে। সো লেট মি নো ওয়ান ইন্টারেস্টিং থিং অ্যাবাউট ইয়োরস, এনিথিং যে দুজনের ভিতরে ঘটে যাওয়া এমন কোনো মজার কিছু যেটা এখন না, মজার আমি যে আগে বলেছি, ওরা আমার অনেক ক্ষতি করে। ও আসলাম, ওদের সব কম্পিউটার ওরা কি আমার ক্র্যাশ সো মেনি টাইমস। ও তো মানে পৃথিবীর যত সব ইন্টেনশনালি ছিল, মানে স্টিল এখনো সে সব পৃথিবীর সব ফানি ভিডিও এখনো পাঠায়। হি ইজ সামথিং, মানে এটা বলে আরেকটা প্রোগ্রাম করতে হবে। ও কিন্তু প্রচন্ড এবং ভালো মাছ ধরতে পারে, কিন্তু এই গুণটা আমরা কেউ জানি না। খালিদ ভাই, একটা ব্যাপার বলেন তো, শুরু ভাইয়া খুব ভালো গান তো আমরা সবাই জানি, সে অসাধারণ ক্রিকেটও খেলে, গায়ক না হলে ক্রিকেটার হতো, অসম্ভব সুন্দর। আপনি কাছের বন্ধু হিসেবে আরেকটা এমন কিছু বলেন যেটা আমরা আসলে জানি না তার সম্পর্কে। অ্যাজ এ হিউম্যান বিইং আমি ওকে যা দেখেছি, আসলে ইজ এ ফ্যান্টাস্টিক মাইন্ড। মানে মানুষের প্রতি তার যে মমত্ববোধ, ভালোবাসা, এবং টাইম টু টাইম এসব নিয়ে ওর কিছু কিন্তু কাজও আছে সোসাইটিতে। হি ইজ টু বি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন অল দিস সোশ্যাল অ্যাক্টিভিটিস, লট অফ থিংস। এবং ওর হিউম্যান এইটা মানে আসপেক্টটা অসম্ভব সুন্দর। আই রিয়েলি রেসপেক্ট হিম ফর দ্যাট। গান তো অনেকেই গায়, অনেকেই সুন্দর, হ্যান্ডসাম, অনেক কিছুই, বাট যে তার যে হিউম্যান কোয়ালিটিটা অ্যামেজিং। একটা কথা বলছিলেন এই যে চিঠি লেখার বিষয়টা। সো আমরা আগে শুনতাম যে পেন ফ্রেন্ডশিপ শুনতাম, বা চিঠির অপেক্ষা থাকতো, বাবা ছেলেরও চিঠির অপেক্ষা থাকতো, বন্ধুদের ভিতরেও চিঠির অপেক্ষা থাকতো। সেই যে একটা, আপনি বারবারই বলছিলেন যে ইমোশনাল টাচটা সেই সময়, সেটা এখন আসলে এটা একটু সত্যি নেই। কথা। আমি একটা কথা বলি, হ্যাঁ, মানে আমার জীবনে আমি একটা জিনিস বলতেই হয়, আমার মায়ের চিঠি এখনও আমার কাছে আছে। তা আমার মা নো মোর, 2013 আমার মাকে হারিয়েছি। আমার মায়ের যে সুন্দর চিঠিগুলো, এটা মানে চিন্তা করা যায় না। এবং আবার অন্য দিক দিয়ে আমার ভক্তরা বা বন্ধুদের চিঠি, আমার অনেক চিঠি আমার কালেকশন ছিল। এখন তো SMS আমরা ডিলিট করে দেই অনেক সময়, বা চলে যায়, মেমরি ফুল হলে ওটা ডিলিট করতে আমরা মাঝে মাঝে বাধ্য হই। চিঠিটা খুবই একটা ইমোশনাল টাচের ব্যাপার, চিঠির প্রসঙ্গ। এবং আগের যে বন্ধুত্বের যে আমাদের যে এই বন্ডিং, এটা কিন্তু মানে এটা আনবিলিভেবল। আমাদের তো আসলে সময়ের শেষ দিকে আছি, বিদায় নিতে হবে, বাট অনেক ধন্যবাদ জানাই আপনাদের কাছ থেকে। শুধু আপনাদের গল্প শুনলাম না, এমন কিছু শুনলাম যেটা হয়তো আমরা শুনতে শুনতে সেটাকে ফিল করলে সেটা মেবি আমাদের জন্য কাজে দিবে, বা নতুন জেনারেশন যারা দেখছে। খালিদ ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এভাবে আমরা বিদায় নিতে পারি না। ভাইয়া আছে, তার কণ্ঠে একটু যদি কিছু না শুনে বিদায় নেই, সেটা খুব ফাঁকা ফাঁকা লাগবে। তবে তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। আমি অ্যাকচুয়ালি আপনাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস মিটিং ইউ। খুব ভালো লাগে। এনটিভির সব দর্শককে, এনটিভি অনেক জনপ্রিয় একটা চ্যানেল, দর্শককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, স্পেশালি আমি বলবো আমার জেনারেশন কিংবা সামনের জেনারেশনে যারা আছেন, যারা এই মুহূর্তে এনটিভির পর্দায় আছেন, তাদের জন্য বলি, আমরা তো আসলে আমাদের অনেক ধরনের ভেরিয়েশন আনি, অনেক কিছুর মাঝখানে অনেক কিছু চেষ্টা করি, অনেক ভালো ভালো কাজের সাথে জড়িত। সো লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট। আমরা বন্ধুর জন্য একটু চিঠি লিখি না, হয়তো সেটা কীরকমভাবে আমি জানি না, বন্ধু কাছেই আছে তার জন্য একটা চিঠি লিখি, আবার একটু পোস্ট অফিসে যাই, আবার সেই ডাক পিয়ন বা ডাক হর করা চিঠি নিয়ে যাক, আবার বন্ধুর সাথে গিয়ে একটু আমরা সিনেমা দেখতে যাই একসাথে, বন্ধুর সাথে গিয়ে একদম খালি পায়ে ভেজা মাঠে ফুটবল খেলি। দেখেন না একটু ডিফারেন্ট হয় কি না ফিলিংসটা। সো আমরা সেটাও একটু ট্রাই করতে পারি। সেই বন্ধুত্বের আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে এনটিভি পর্দায় আবারও আসবো প্রিয় কোনো মানুষের বন্ধুত্বের গল্প নিয়ে। ভীষণ ভালো থাকুন, বন্ধু হয়ে থাকুন, বন্ধুর সাথে থাকুন। আমার একটা গান আছে বন্ধু, খুব সুন্দর কয়েকটা লিরিক্স আমি গাই। বন্ধু মানে প্রাণ খোলা গান, বন্ধু মানে নির্ভরতা, বন্ধু মানে সমান সমান, বন্ধু মানে একাগ্রতা, বিশ্ব তোমায় বুকে নিতে হাজার বাধা পেরিয়ে যেতে পারে বন্ধু। বন্ধু ও বন্ধু
বন্ধু আমার কোথায় জানি না মনে